সেউতায় অভিবাসীদের ঢলে মানবিক সংকট, স্পেন মরক্কোর পাল্টাপাল্টি অভিযোগ, জরুরি বৈঠকে ইইউ। চুক্তি নয়তো আত্মসমর্পণ, ইরানকে ট্রাম্পের হুমকি, হরমুজ নিয়ে ওমানের সাথে তেহরানের আলোচনা চলমান। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে 25 অঙ্গরাজ্যের মামলা, উচ্চ শুল্ক শক্তিশালী করবে উৎপাদন খাতকে, দাবি হোয়াইট হাউসের। স্বাগত জানাচ্ছি গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন শিরোনামগুলো। মরক্কো থেকে স্পেনের সেউতায় নজিরবিহীন অনুপ্রবেশের পর সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। তীব্র ক্ষুধা ও তৃষ্ণায় এল ট্রাম্পলিন সৈকতে মানবেতর দিন কাটাচ্ছেন হাজারো আশ্রয় প্রার্থী। এই সীমান্ত পারাপারের ঘটনায় এখনো পর্যন্ত 88 জনের প্রাণহানি ঘটেছে। সংকট মোকাবেলায় এরই মধ্যে মাঠে নেমেছে রেড ক্রস। এদিকে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উন্নত জীবনের আশায় স্পেনের সেউতা সীমান্তে আটকে চরম মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো অভিবাসী। স্পেনে প্রবেশের এই কঠিন চেষ্টায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন অনেকেই। অনাহারে থাকা এসব মানুষের সহায়তায় মানবিক সাড়া দিয়েছে রেড ক্রস। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার খাবার ও পানি পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মাঝে। ত্রাণকর্মীদের দেখে একটু পানির আশায় মরিয়া হয়ে ছুটছেন এসব মানুষ। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসী স্পেনে আশ্রয়ের আকুতি জানাচ্ছেন। আমাদের কোনো শক্তি অবশিষ্ট নেই, তবুও হাল ছাড়বো না। মরতে হলে এখানেই মরবো, কিন্তু আর ফিরতে চাই না। সেউতার এই আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় কূটনৈতিক উত্তেজনা বেড়েছে ইউরোপ জুড়ে। এমন পরিস্থিতিতে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করতে একযোগে কাজ করার ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় অভিবাসীবাহী একটি ছোট নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবারের এই ঘটনায় মুহূর্তেই নৌকায় থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত অভিযান চালিয়ে নৌকায় থাকা 157 জন অভিবাসীকেই জীবিত উদ্ধার করে ফরাসি কর্তৃপক্ষ। তাদের উত্তর ফ্রান্সের বুলন-সুরমের বন্দরে নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। হয় চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ, ইরানকে এমনই আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা চলছে, তবে ইরান জানিয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কেবল ওমানের সাথেই কথা বলছে তারা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। ইরানকে নিজেদের অবস্থান পরিষ্কার করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দেন, হয় সম্মানজনক চুক্তি করতে হবে, নয়তো নিঃশর্ত পূর্ণ আত্মসমর্পণ ছাড়া তেহরানের সামনে আর কোনো উপায় নেই। সংঘাত এড়াতে এটি তাদের শেষ সুযোগ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দর কষাকষি চলছে পুরো দমে। তবে তেহরান জানিয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একটি নিরাপদ ও অস্থায়ী রুট চালুর বিষয়ে কেবল আঞ্চলিক মিত্র ওমানের সাথেই এখন দেন দরবার করছে তারা। মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত গাজায় কিছুতেই থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর নতুন এক বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। উপত্যকাটিতে ইসরায়েলের এমন লাগামহীন আগ্রাসনের কড়া সমালোচনা করে যৌথভাবে নিন্দা প্রস্তাব দিয়েছে কাতার, মিশর ও তুরস্ক। একই সাথে বেসামরিক মানুষ হত্যা ও চিকিৎসা কেন্দ্রগুলোতে এমন পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিরুদ্ধে মামলা করেছে 25টি ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্য। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বাতিল করার পরেও জোরপূর্বক শ্রম ঠেকানোর অজুহাতে সেই অবৈধ শুল্কই নতুন করে চাপিয়ে দিচ্ছে প্রশাসন। গত মাসে 7টি দেশের ওপর এই শুল্ক আরোপ করা হয়। একে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ওপর নতুন করে করের বোঝা বলছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। তবে হোয়াইট হাউসের দাবি, অন্যায্য বাণিজ্য ঠেকাতে এটি একটি যৌক্তিক পদক্ষেপ। আর ট্রাম্পের বিশ্বাস, এই উচ্চ শুল্ক যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন খাতকে আরও চাঙ্গা করবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ঘোষণার মধ্যেই উপত্যকা জুড়ে ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
হামলায় গত এক সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। এদিকে গাজায় নেতানিয়াহু বাহিনীর ধারাবাহিক বোমা বর্ষণে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। গেল সপ্তাহে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে রূপরেখা ঘোষণার পর থেকেই গাজা উপত্যকায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার আবাসিক এলাকা, বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার তাঁবু, বেসামরিক যানবাহন এবং ফিলিস্তিনিদের সমাগমস্থল লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজার হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে এবং একই সঙ্গে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এই লক্ষ্যে ঘোষিত এই রোডম্যাপ নিয়ে গাজাবাসীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও সংশয়ের মিশ্র প্রতিক্রিয়া। ট্রাম্প দাবি করেছেন চুক্তিটি নিয়ে ইসরায়েল অত্যন্ত সন্তুষ্ট, তবে তেল আবিবের গণমাধ্যম চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে আপত্তি ও অসন্তোষের খবর প্রকাশ করেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন হামাসকে নিরস্ত্র করা এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অন্যদিকে হামাস স্পষ্ট জানিয়েছে অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে হবে। চন্দ্রা, নিউজ 24। নিরাপত্তা, বেকারত্ব সহ নানান ইস্যুতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে ইসরায়েলিদের মধ্যে। গত ৩ বছরে ইসরায়েল ছেড়েছে প্রায় 2,70,000 ইসরায়েলি। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত সমীক্ষার বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের একাধিক গণমাধ্যম। নিরাপত্তার অজুহাতে ২০২৩ সালে অসহায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। সীমান্তবর্তী দেশ লেবাননেও হিজবুল্লাহ দমনের নামে চলছে নারকীয় তাণ্ডব। এর মাঝে ইয়েমেনের হুতিদের লক্ষ্য করেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে আইডিএফ। এমনকি ১৫০০ কিলোমিটার আকাশ পথ পাড়ি দিয়ে ইরানেও চলেছে ইসরায়েলের হামলা। এসব সামরিক অভিযানের যৌক্তিকতা হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দেশের নিরাপত্তার বিষয়টিকে সামনে এনেছেন। তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। ইসরায়েল সরকার স্বীকার না করলেও পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটিও। আর এই পরিস্থিতি উস্কে দিয়েছে নাগরিকদের নিরাপত্তাহীনতার শঙ্কা। পরিসংখ্যান বলছে নেতানিয়াহুর অভয় বার্তা আসলে সাধারণকে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। ওরা আবার ফিরে আসবে, এটাই ওদের পরিকল্পনা। ৭ অক্টোবরের ঘটনার পর আমরা এটাই বিশ্বাস করি। ভেবেছিলাম শান্তি আসবে, তবে সেটা ভুল। এ অবস্থায় নিরাপত্তা, বেকারত্ব সহ নানা ইস্যুতেই দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। সম্প্রতি তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় দেখা যায় গেল ৩ বছরে দেশ ছেড়েছেন প্রায় 2,70,000 ইসরায়েলি। এর মধ্যে ২০২৩ সালেই ৮৬,৫০৯ জন ইসরায়েল ত্যাগ করেন। ২০২৪ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১,৪৯৯ জনে এবং ২০২৫ সালে দেশ ছাড়েন আরও ৯০,৯২২ জন। পরিসংখ্যান বলছে ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত গড়ে প্রতি বছর ৬০,০০০ মানুষ ইসরায়েল ছেড়েছেন। একই সময়ে ২০১৩ থেকে ২০১৫ সালে এই সংখ্যা ছিল এর চেয়ে অনেক কম। গবেষণা বলছে দেশত্যাগীদের মধ্যে বড় সংখ্যায় অত্যন্ত দক্ষ পেশাজীবী। এ মেধা পাচারের প্রবণতা দেশটির জন্য বড় দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আফরিন মৌ, নিউজ 24। অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। ২.৫ বছরের বেশি সময় পর রাজধানী নেপিডোতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির ICRCর এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জান্তা সরকার। প্রকাশিত ছবিতে ৮১ বছর বয়সী সুচিকে সুস্থ এবং স্বাভাবিক দেখা গেছে। ২০২১ সালে মিয়ানমারের সামরিক জান্তা তাকে ক্ষমতাচ্যুত করে এবং ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমি ICRCর সঙ্গে কথা বলেছি। তারা আমার মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে দেখে ভালোই মনে হয়েছে। আজাদ কাশ্মীরে সরকারের দমন নিপীড়ন নিয়ে সংবাদ প্রচার করায় আল জাজিরাকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের অভিযোগ, আল জাজিরা মুজাফফরবাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ বা হলুদ সাংবাদিকতা করেছে। যদিও অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিজিটাল নিউজগুলো বন্ধের বিষয়ে লিখিত কোনো নোটিশ দেওয়া হয়নি।
আর এ ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।